প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর এই ক্রান্তিকালে বাসায় অবস্থান করে যতটা সম্ভব পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করতে, তাই না? তো আমাদের অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্টের সঙ্গে আজকে আমি তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি কোর্স হচ্ছে 7302 কোর্সে ক্লাস নিব। আর এটা হলো থার্ড ইয়ারের কোর্সও আছে ইয়েটা চ্যাপ্টারটা, এবং ওল্ড থার্ড ইয়ারের আছে এটা। ফলে আমরা আজকে এটা শুরু করব। যদি এটা আমি তোমাদের অনেক আগে শুরু করার কথা ছিল, যদি আমাদের এই পরিস্থিতি সৃষ্টি না হতো। তো যাই হোক, আমি তোমাদের শুরু করব কলয়েডের নিয়ে। আমাদের আজকের এই চ্যাপ্টারটা আমি শুরু করব। কলয়েডাল স্টেট অফ ম্যাটার। কলয়েডাল স্টেট অফ ম্যাটার, এই চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করব। তো তার আগে আমাদের জানা দরকার কলয়েড কি। হ্যাঁ, তো কলয়েড জানার আগে আমাদের আরো একটা জিনিস জানা দরকার, মিক্সার। হ্যাঁ, আমরা জানি মিশ্রণ কি। মিশ্রণ হলো একাধিক উপাদান থাকবে, তাই না? এই একাধিক উপাদানগুলার যদি সমসত্ব মিশ্রণ হয় সেটাকে আমরা বলি সলিউশন বা দ্রবণ। তো এখানে আসো, যখন আমরা মিশ্রণ করি, এই মিশ্রণগুলাতে যেটার পরিমাণ কম থাকে সেটাকে আমরা বলি দ্রব, আর যেটার পরিমাণ বেশি থাকে সেটাকে বলি আমরা দ্রাবক। এই দিয়ে হলো আমাদের মিশ্রণ, তাই না? এখন এই মিশ্রণগুলা যখন আমরা দ্রবণ হিসাবে কল্পনা করি, মানে মিশ্রণটা যখন আমাদের দ্রবণ সলিউশন হিসাবে আসে, তো যেটার পরিমাণ কম সেটাকে তো আমরা বললাম দ্রব, আর যেটার পরিমাণ বেশি সেটাকে আমরা বলি দ্রাবক। এখন এই যে সলিউশন যখন হয়, তো তখন দেখা গেছে কিছু জিনিসের সলিউশন যদি তৈরি করা হয় তাহলে তারা কিন্তু সহজে ব্যাপিত হয়, সহজেই কেলাসিত হয়। আবার কিছু যে মানে পদার্থ আছে, তো যেসব পদার্থ দ্রবণ, আমি বললাম যে কিছু পদার্থ আছে যারা দ্রবণ তৈরি করলে তাদের দ্রবণগুলোর মধ্যে এই পদার্থগুলো সহজে ব্যাপিত হয় এবং সহজে এই দ্রবণগুলোকে কেলাসিত, এই মানে যৌগগুলোকে কেলাসিত করা যায়। যেমন ধরো আমরা লবণ, অ্যাসিড বা কি বলে তোমার হলো ক্ষার বা বেজ বা শর্করা জাতীয় যে পদার্থগুলো আমরা করি, দ্রবণ তৈরি করি, তারা কিন্তু সহজে ব্যাপিত হয়। এই ধরনের পদার্থ, এই ধরনের সলিউশনগুলোকে আমরা বলি ক্রিস্টালয়েড। আবার কিছু পদার্থ আছে যাদের মধ্যে দ্রাবকের মধ্যে পদার্থগুলো সহজে তোমার ব্যাপিত হয় না, এবং এদের মধ্য দিয়ে এরা যে কোনো যে ঝিল্লি বা পদ্মার মধ্য দিয়ে এরা কিন্তু সহজে ভেদ করে যেতেও পারে না। এই ধরনের পদার্থগুলোকে কিন্তু আমরা বলি কলয়েড। তাহলে কলয়েডও কিন্তু একটা মিশ্রণ, কিন্তু এখানে কলয়েডের এই মিশ্রণটা হলো অসমসত্ব মিশ্রণ। তাহলে কলয়েডে যে কণাগুলা থাকে, সেই কণাগুলার আকার কিন্তু আমাদের দ্রবণ যে থাকে সেই দ্রবণের কণাগুলার আকারের চেয়ে কিন্তু আকারটা একটু হলো বড়। ফলে এটাকে কিন্তু আমরা সেরকম খালি চোখে দেখতে পাই না, খালি চোখে দেখা যায় না, বাট মানে কোনো যদি মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা যায় তাহলে কিন্তু এই সলিউশনটার মধ্যে যে মিশ্রণ সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে আমরা কিন্তু কলয়েডের সংজ্ঞাটা বলতে পারি এভাবে, যে যদি কোনো পদার্থের মধ্যে অপর একটি পদার্থ যদি কোনো একটা দ্রাবক মনে করতে পারো, বা আমি পরে এটা বলতেছি, দ্রাবক বলা যদিও হয় না, আমরা কলয়েডের মধ্যে বলি না। তাহলে কোনো একটা পদার্থের মধ্যে অপর একটা পদার্থ যার আকারটা হলো 5 থেকে 200 ন্যানোমিটার, এই কণাগুলা যদি ছড়িয়ে থাকে, এই আকারের কণাগুলো যদি ছড়িয়ে থাকে, তাহলে এই অসমসত্ব মিশ্রণটাকে আমরা বলবো কলয়েড। তাহলে কি বললাম, যে পদার্থের মধ্যে অপর একটি পদার্থ যার আকার হচ্ছে 5 থেকে 200 ন্যানোমিটার,
এই আকারের কণাগুলো ছড়িয়ে থাকে, তাহলে এই অসমসমাপ্ত মিশ্রণটাকে আমরা বলি কলয়েড। তাহলে কলয়েড কণার আকার কিন্তু হলো 5 থেকে 200 ন্যানোমিটারের মধ্যে। এখন আমরা এই যে কলয়েডে তাহলে কি বললাম, একটা পদার্থের মধ্যে আরেকটা পদার্থ ছড়িয়ে থাকলো। তাহলে এই পদার্থ যেমন দ্রাবকের মধ্যে দ্রবগুলা ছড়িয়ে থাকে, তাই না? কিন্তু আমরা কিন্তু কলয়েডের মধ্যে দ্রাবক আর দ্রব না বলে এখানে আমরা বলবো ডিসপার্সড ফেজ। ডিসপার্সড ফেজটা হলো যে বিস্তৃত দশা বা বিস্তৃত কণা, অর্থাৎ যে পদার্থটা সিস্টেমের মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কণা রূপে ছড়িয়ে থাকে। তার মানে আমরা মিশ্রণ সলিউশনের দ্রবণের সাপেক্ষে যদি বলি, তাহলে দ্রব কণাগুলাকে আমরা বলতেছি ডিসপার্সড ফেজ বা বিস্তৃত কণা বা বিস্তৃত দশা। তাহলে কি বললাম, যে পদার্থটা সিস্টেমের মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কণা রূপে ছড়িয়ে থাকে তাকে আমরা বলছি ডিসপার্সড ফেজ। তাহলে ডিসপার্সড ফেজটা কিন্তু আমাদের হলো দ্রব, মানে দ্রব। আরেকটা আমরা পাবো এখানে, যে দ্রাবক না বলে আমরা এখানে বলবো ডিসপারশন মিডিয়াম, বা তাহলে এটাকে আমরা বলি বিস্তৃত কণা বা দশা, আর এটাকে আমরা বলি বিস্তার মাধ্যম। তাহলে এই যে ডিসপার্স ফেজটা কিন্তু আসলে আমাদের দ্রব, আর ডিসপারশন মিডিয়ামটা হলো আমাদের তাহলে কি, আমাদের দ্রাবক। তাহলে আমরা তার মানে এই ডিসপারশন মিডিয়ামে ডিসপার্স ফেজগুলা সূক্ষ্ম সূক্ষ্ম কণা রূপে ছড়িয়ে থাকে, আর এই ডিসপার্স ফেজ বা কণাগুলার আকারটা হতে হবে 5 থেকে 200 ন্যানোমিটার। তাহলে এই গেল আমাদের কলয়েড। তাহলে কলয়েডে আমরা ডিসপারশন ফেজ মিডিয়াম পাবো আর ডিসপারশন ফেজ পাবো, অর্থাৎ বিস্তার মাধ্যম পাবো, বিস্তৃত কণা পাবো। তাহলে এবারে আমরা আসি ক্লাসিফিকেশন। আমরা আচ্ছা, তার আগে সবচেয়ে বড় একটা ভালো উদাহরণ হলো কলয়েড গুলা কারা। কলয়েড হচ্ছে স্টার্চ, তারপরে সেলুলোজ, প্রোটিন, এসবের দ্রবণ। আবার দুধকে তোমরা চেনো, দুধ কিন্তু একটা ভালো আমাদের খুবই কমন একটা উদাহরণ। দুধের মধ্যে পানিটা হলো ডিসপার্স মিডিয়াম, আর ফ্যাট যে থাকে ফ্যাট গুলা হলো বিস্তৃত দশা অথবা ডিসপার্স ফেজ নামে পরিচিত। আবার তোমরা জানো তোমাদের যে ননি বা যে কি বলে ওটাকে, ননি, মাখন, ঘি, এগুলোও কিন্তু আমাদের এক প্রকার কলয়েড। আবার তোমাদের এছাড়াও আরো অনেক কলয়েড আছে, যেমন সালফার, কি বলে, গোল্ড সল আছে। তাহলে এরকম বিভিন্ন আছে আমাদের কলয়েড। এখন কলয়েড গুলাকে যদি আমাদের ডিসপার্সড ফেজ পানি হয়, ডিসপার্সড ফেজ যদি ডিসপারশন মিডিয়াম যদি পানি হয়, মিডিয়ামটা যদি পানি হয়, তাহলে সেই কলয়েড গুলাকে বলা হয় হাইড্রোসল। তাহলে ডিসপারশন মিডিয়ামটা যদি পানি হয়, তাহলে সেই কলয়েডকে আমরা বলবো হাইড্রোসল বা শুধু সলও বলতে পারো। হ্যাঁ, আবার যদি এটা অ্যালকোহল হয়, ডিসপার্স ফেজ যদি ডিসপার্স মাধ্যমটা যদি আমাদের, অর্থাৎ ডিসপারশন মিডিয়ামটা যদি আমাদের অ্যালকোহল হয়, তাহলে সেটাকে বলা হয় অ্যালকোসল। আবার যদি বায়ু হয়, এয়ার হয়, তাহলে সেটাকে আমরা বলি অ্যারোসল। তাহলে এই যে
আমাদের কলয়েড গুলার হচ্ছে মাধ্যমের বিস্তার মাধ্যমের উপর ভিত্তি করে আমাদের কলয়েড গুলাকে আবার বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়। তাহলে আমাদের ডিসপারশন মিডিয়ামটা যদি পানি হয় তাহলে আমরা সেটাকে বলি হাইড্রোসল বা সল, অ্যালকোহল হলে বলি অ্যালকোসল, আবার বায়ু হলে বলি অ্যারোসল। তাহলে এই যে ধোঁয়া, কুয়াশা তোমরা জানো এগুলাও কিন্তু আসলে এক প্রকার কলয়েড, এগুলা সবই হলো অ্যারোসল। হ্যাঁ, তাহলে এখানে আমাদের ডিসপারশন মাধ্যমটা হলো বায়ু। এই তাহলে কুয়াশা, তারপরে আমাদের যে ইয়ে পরে যেটা বলে ধোঁয়ার সৃষ্টি হয় সেগুলো সবই কিন্তু আসলে এক প্রকার কলয়েড। তাহলে এখন তোমাদের একটা কমন একটা প্রশ্ন হতে পারে যে এই যে আমাদের ডিসপার্স ফেজ এর কণার উপর আকারের উপর ভিত্তি করে কিন্তু আমরা মিশ্রণটাকে দ্রবণ বলতে পারি, কলয়েড বলতে পারি। আবার কলয়েডের চেয়ে যদি কণার আকারটা বড় হয় তাহলে কিন্তু আমরা সেটাকে সাসপেনশন বলে থাকি। তাহলে তোমাদের কিন্তু একটা কমন প্রশ্ন হতে পারে দ্রবণ, তারপরে কি বললাম কলয়েড, আরেকটা বললাম সাসপেনশন। এই তিনটা হলো পার্থক্য যদি আসে। তাহলে প্রথমে আসো আকার যদি আমরা চিন্তা করি তাহলে দ্রবণের কিন্তু কণার আকারগুলা এত ছোট, ফলে এরা কিন্তু সমসত্ব মিশ্রণ তৈরি করে। তাহলে এখানে কণার আকার 0.1 থেকে 5 ন্যানোমিটার। তাহলে 5 থেকে 200 ন্যানোমিটারের মধ্যে হলে বিস্তৃত, অর্থাৎ হলো দ্রবের কণার আকার যদি আমরা চিন্তা করি তাহলে 5 থেকে 200 ন্যানোমিটার হলে সেটা কলয়েড। আর যদি আমাদের 200 ন্যানোমিটারের চেয়ে বেশি হয় কণার আকার তাহলে সেইটাকে আমরা কিন্তু বলবো সাসপেনশন। তাহলে দেখো আমরা দ্রবণ, কলয়েড আর সাসপেনশন সবগুলো কিন্তু মিশ্রণ, বাট কণার আকারের উপর ভিত্তি করে আমরা কখনো তাকে দ্রবণ বলতে পারি, কখনো তাকে কলয়েড বলতেছি, কখনো তাকে সাসপেনশন বলি। তাহলে দেখো এই যেহেতু এই কণাটার আকার অনেক ছোট তাহলে একে কিন্তু আমরা সহজে খালি চোখে দেখা যাবে না, তাই না? দেখা যাবে না। আবার এটাকেও কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু এটাকে মাইক্রোস্কোপের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই। আলট্রা মাইক্রোস্কোপ যদি আমরা ইউজ করি তাহলে আমরা কিন্তু এটাকে দেখা যাবে। আলট্রা মাইক্রোস্কোপে এটাকে দেখা যায় আর এটাকে কিন্তু যে কোনো অবস্থায় দেখা যাবে। তার মানে তোমরা যেমন ঔষধের কথা মনে আছে, তোমরা যে ওষুধগুলো খাও, যে আমরা ওষুধগুলো যে বিশেষ করে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো নিয়ে এসে তৈরি করে যে খাই তখন সেটাকে ঝাঁকায় নিয়ে খাইতে হয়। তো এটা কিন্তু এক প্রকার সাসপেনশন। এটাকে তুমি যদি রেখে দাও অনেকক্ষণ তখন দেখো কণাগুলা তলানি পড়ে। তার মানে এটাকে আমরা সাসপেনশনটা ওই ঔষধটার আলোকে যদি চিন্তা করি তাহলে এই কণাগুলাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কণাগুলোর আকার বড়। আবার দেখো এইটা দ্রবণ, যেহেতু দ্রবণের কণাগুলা অনেক ছোট তাহলে এরা কিন্তু সহজে ঝিল্লির মধ্য দিয়ে চলে যেতে পারে, ব্যাপিত হইতে পারে। এরা কিন্তু সহজে ব্যাপিত হয় না, আর ওরা তো হবেই না, তাই না? এইটা আবার তোমার হচ্ছে দ্রবণের কণাগুলা কিন্তু আলো বিচ্ছুরণ করতে পারে না, কিন্তু কলয়েডের কণাগুলা কিন্তু আলো বিচ্ছুরণ ঘটায়। আর সাসপেনশনও কিন্তু আলো বিচ্ছুরণ ঘটাইতে পারে না। আর আমি বরাবরই বলতেছি দ্রবণ কিন্তু একটা সমসত্ব মিশ্রণ আর কলয়েড কিন্তু অসমসত্ব মিশ্রণ। আর সাসপেনশন তো আমি বললামই, সাসপেনশনও কিন্তু একটা অসমসত্ব মিশ্রণ। তাহলে আমাদের কিন্তু সহজেই একটা ছোট প্রশ্ন হইতে পারে যে দ্রবণ, কলয়েড আর সাসপেনশনের মধ্যে পার্থক্য। তাহলে আমরা বুঝলাম যে কলয়েড, দ্রবণ, সাসপেনশন সবগুলাই হলো একটা মিশ্রণ, বাট একটা সমসত্ব আর বাকি দুটো কিন্তু অসমসত্ব। আর এদের নামগুলার জন্য দায়ী কিন্তু আমাদের বিস্তৃত দশা বা দ্রবের কণার আকার। তাহলে এরপরে আমরা আসি ক্লাসিফিকেশন অফ কলয়েড।
তাহলে আমরা কলয়েডের যদি শ্রেণী বিভাগে আসি, তাহলে কলয়েডের শ্রেণী বিভাগে আমরা দেখতে পাই এটাকে অনেকভাবে আমরা শ্রেণী বিভাগটাকে অনেকভাবে আনতে পারি। যেমন ধরো আমরা এখন যদি আনি, তাহলে প্রথমে আনি আমরা হচ্ছে এই যে ডিসপার্স ফেজ আর ডিসপারশন ফেজ আর ডিসপারশন মিডিয়াম যে আছে তাদের প্রকৃতির উপর ভিত্তি করে আমরা কলয়েডকে ভাগ করতে পারি। তাহলে এইটা হলো বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমে প্রকৃতি অনুসারে তাহলে প্রকৃতি অনুসারে যদি আমরা চিন্তা করি, তাহলে এই কলয়েডগুলোকে আমরা বিভিন্ন ভাবে আনতে পারি। যেমন ধরো আমাদের ফেজ হলো ডিসপার্সড ফেজ, তারপরে হচ্ছে ডিসপার্সড মিডিয়াম। এগুলো যদি আমরা চিন্তা করি, আমাদের ডিসপার্সড ফেজ যদি গ্যাস হয় আর ডিসপার্সড মিডিয়ামটা যদি লিকুইড হয়, তাহলে এইরকম ইয়েগুলা হচ্ছে আমাদের ফোম টাইপের হলো। যেমন আমাদের সাবানের ফেনা, সাবানের ফেনা যে ফোম আকারে দেখা যায়, সেটা হলো আমাদের এই প্রকৃতির কলয়েড। আবার আমাদের ডিসপার্স ফেজ হচ্ছে গ্যাসিয়াসে, বাট হলো ডিসপার্স মিডিয়াম যদি আমাদের সলিড হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু কঠিন ফোম পাই। এই কঠিন ফোম মানে অপদ্রব্য বলা যায় এটাকে অবশ্য। এই কঠিন ফোম এটা যেমন ঝামা পাথরগুলা যে পাওয়া যায় এতে আমাদের বিভিন্ন সমুদ্র বন্দরগুলোতে, এই ঝামা পাথরগুলোও কিন্তু এক প্রকার কলয়েড। হ্যাঁ, তাহলে এখানে আমাদের ডিসপার্স ফেজ হলো গ্যাস আর ডিসপার্স মিডিয়াম যদি লিকুইড বা সলিড হয়, তাহলে আমরা কলয়েড পেতে পারি। আবার দেখো, যদি আমাদের ডিসপার্স ফেজটা লিকুইড হয়, তাহলে ডিসপার্স ফেজ যদি আবার লিকুইড হয়, তাহলে ডিসপার্স ফেজ যদি লিকুইড হয় আর ডিসপার্স মিডিয়াম যদি গ্যাস হয়, তাহলে আমরা পাই বায়বীয় সল, যেমন কুয়াশা। হ্যাঁ, কুয়াশা। তারপরে আমাদের যদি দুটাই লিকুইড হয়, তাহলে আমরা এটাকে অবশ্য বলি ইমালশন। এটা হলো দুধ, ননি, যে আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম সেই টাইপের। আবার যদি এটা সলিড হয়, তাহলে সেটা আমাদের জেল, যেমন জেলি টাইপের যে জিনিসগুলো পাওয়া যায়, বা দধি, জেলি, দধি, এই টাইপের কলয়েড হচ্ছে। তাহলে এখানে এরা ঠিক অনুরূপভাবে আমরা যদি ডিসপার্সটা সলিড পাই, তারপরে ডিসপার্স মিডিয়াম এরকম হচ্ছে গ্যাস, লিকুইড, সল হলে সেক্ষেত্রেও আমরা কিন্তু কলয়েডের শ্রেণী বিভাগ করতে পারি। যেমন সলিডের হলো, যদি আবার ধরো দুটাই সলিড হয়, তাহলে রঙিন কাঁচে ফেসটাও হচ্ছে সলিড, আবার হচ্ছে তোমার। তাহলে এখানে দেখো আমরা আরো একটা আসি, যদি আমাদের ডিসপার্স ফেজটা সলিড হয়, যদি হয়, তাহলে সেক্ষেত্রে যদি আমাদের এখানে এটা লিকুইড হয়, তাহলে আমরা পাবো হচ্ছে তোমার শুধু সল, যেমন ঘোলা পানি। হ্যাঁ, সলিড আর এটা হলো লিকুইড, তাহলে এটা আমরা পাবো, এটাকে সল বলা যাবে। আর সেটা হবে ঘোলা পানি, যেমন বন্যার সময় যে পানিগুলাকে দেখো, সেই পানিটাও এক প্রকার ঘোলা পানিটা হলো কলয়েড। আর যদি আমাদের এটাও সলিড হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কঠিন সল, আর সেটাকে বলা হবে রঙিন কাঁচ। তাহলে রঙিন কাঁচগুলাও কিন্তু এক প্রকার কলয়েড।
রঙিন কাজ। তাহলে রঙিন কাজগুলো কিন্তু একটা কলয়েড। তাহলে একটা গেল আমাদের বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের প্রকৃতি অনুসারেও কিন্তু কলয়েডকে আমরা ভাগ করতে পারি। তাহলে এরপরে আসো আমাদের এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পরেরটা, সেটা হলো সলভেন্টের আসক্তি, সলভেন্টের প্রতি আসক্তি অনুসারে অন দা basis of solvent affinity, অর্থাৎ দ্রাবকের প্রতি আসক্তি অনুসারে, দ্রাবকের প্রতি আসক্তি অনুসারে আমাদের কলয়েডের শ্রেণীবিভাগ। এটা হলো দুই প্রকার, এটা দুই প্রকার। সেটা হলো যে একটা হলো দ্রাবকের প্রতি যদি আসক্তি বেশি থাকে সেটাকে বলা হবে দ্রাবক আকর্ষী, আর একটা হলো দ্রাবকের প্রতি যদি আসক্তি না থাকে তাহলে সেটাকে বলা হবে দ্রাবক বিকর্ষী বা বিদ্বেষী। এটাকে বলা হয় লায়োফোবিক কলয়েড। আর দ্রাবক আকর্ষী বা লায়োফিলিক কলয়েড। তাহলে দ্রাবক আকর্ষী আর দ্রাবক বিকর্ষী কলয়েড। তাহলে আমরা আসি, তাহলে প্রথমে আসি আমরা দ্রাবক বিদ্বেষী বা লায়োফোবিক কলয়েড নিয়ে। তো এখানে এই যে ধরনের কলয়েডের বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের মধ্যে পারস্পরিক আকর্ষণ কম থাকে, অর্থাৎ এরা পরস্পরকে তেমন একটা পছন্দ করে না, সেই ধরনের কলয়েডগুলোকে বলা হচ্ছে দ্রাবক বিকর্ষী কলয়েড। তাহলে কি বললাম, যে কলয়েডগুলোর মধ্যে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের মধ্যে পারস্পরিক আকর্ষণ কম থাকে তাদেরকে বলা হচ্ছে দ্রাবক বিদ্বেষী কলয়েড। এরা যেমন গোল্ড সল, তারপরে হচ্ছে তোমার সালফার সল এর মধ্যে উদাহরণ হিসাবে আসে। তাহলে দ্রাবক বিদ্বেষী কলয়েডে আমি কি বললাম, বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের মধ্যে আকর্ষণ কম থাকে। তাহলে এদের উদাহরণ হলো গোল্ড সল, তারপরে সালফার সল, তারপরে সিলভার হ্যালাইড সল। এগুলা হচ্ছে তোমার দ্রাবক বিদ্বেষী কলয়েড। এই বিস্তৃত দশাকে যদি আমরা অধক্ষিপ্ত করি তাহলে কিন্তু এদেরকে আর পরবর্তীতে কলয়েডে পরিণত করা যায় না। তাহলে এই দ্রাবক বিদ্বেষী কলয়েড গুলাতে যদি বিস্তৃত দশাকে কোনো কারণে তুমি প্রিসিপিটেট ফেলতে পারো, অধক্ষিপ্ত করতে পারো, তাহলে তাদের থেকে কিন্তু আর পরবর্তীতে কলয়েড পাওয়া যায় না। তাহলে এই গেল আমাদের দ্রাবক বিদ্বেষী বা লায়োফোবিক কলয়েড। আর এরপরে আসো দুই নাম্বারটা ছিল আমাদের কি, তাহলে দুই নাম্বারটা ছিল দ্রাবক আকর্ষী কলয়েড, তাই না? এই দ্রাবক আকর্ষী কলয়েড বা লায়োফিলিক কলয়েড। এই লায়োফিলিক কলয়েড বা হচ্ছে তোমার দ্রাবক আকর্ষী কলয়েড গুলা হচ্ছে এদের মধ্যে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের মধ্যে আকর্ষণটা কিন্তু যথেষ্ট থাকে। হ্যাঁ, এই জাতীয় কলয়েড গুলাকে কিন্তু ইমালশানো বলে, এই জাতীয় কলয়েড গুলাকে ইমালশানো বলা হয়। আর এই কলয়েড গুলার মধ্যে উদাহরণ হলো আমাদের গাম, যে আঠা পাওয়া যায় সেই গাম, তারপরে স্টার্স,
স্টার্চ, প্রোটিন, এসব কিন্তু আমাদের সবই হলো দ্রাবক আকর্ষী কলয়েড। তাহলে দ্রাবক আকর্ষী কলয়েড গুলাতে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের মধ্যে যথেষ্ট পরিমাণে আকর্ষণ থাকে। তাহলে এই গেল আমাদের দ্রাবকের প্রতি আসক্তি অনুসারে কলয়েডের শ্রেণীবিভাগ। তাহলে এরপরে আসো আমাদের পরবর্তীটা হলো on the basis of 3 নাম্বার আসো। তাহলে এরপর ডিসপার্সড ফেজের প্রকৃতি অনুসারে আমরা কলয়েডের হচ্ছে আরেকটা শ্রেণীবিভাগ করতে পারি on the basis of dispersed ফেজ বা ডিসপার্স সাবস্টেন্সের প্রকৃতি অনুসারে। তার মানে ডিসপার্স ফেজের বিস্তৃত দশার প্রকৃতি অনুসারে তাহলে এটা কিরকম দেখো, এইটাকে ভাগ করা যায় আবার 3 ভাবে। একটা হলো আমাদের বিস্তার কলয়েড বা ডিসপারশন কলয়েড। তারপরে বি হলো সংযোজন কলয়েড বা অ্যাসোসিয়েশন কলয়েড। আর সি হলো আণবিক বা মলিকুলার কলয়েড বা মলিকুলার কলয়েড। তাহলে এরা হলো আসো, তাহলে এখানে আসো যে বিস্তার কলয়েডটা হলো যে এখানে কিন্তু এই কলয়েডটা কিন্তু সাধারণত দ্রাবক বিদ্বেষী কলয়েড। এখানে কোনো প্রকৃত তরলে কোনো কঠিন পদার্থ সূক্ষ্ম কণা আকারে বিস্তৃত থাকে, যেমন গোল্ড সল্ট, তারপরে ফেরিক হাইড্রোক্সাইড সল্ট এর মধ্যে পড়ে। তাহলে এখানে কি বললাম, এরা সাধারণত দ্রাবক বিদ্বেষী কলয়েড এবং এখানে প্রকৃত তরলে কোনো কঠিন পদার্থ সূক্ষ্ম কণা রূপে ছড়িয়ে থাকে। এদের উদাহরণটা হলো গোল্ড সল্ট, ফেরিক হাইড্রোক্সাইড সল্ট। আর 2 নাম্বারটা ছিল সংযোজন কলয়েড। এই সংযোজন কলয়েড হলো যে কোনো পদার্থকে যদি পানিতে দ্রবীভূত করা হয় তাহলে ওরা বহু সংখ্যক অণুগুলা পারস্পরিক যুক্ত হয়ে একটা কলয়েডের সৃষ্টি করে। এই ধরনের কলয়েডগুলোকে বলা হয়, এই সিস্টেমটাকে তখন বলা হয় সংযোজন কলয়েড। এদের অবশ্য মাইসেলও বলে। যেমন যদি আমরা সাবানকে পানিতে দিই, তখন সাবানের যে সোডিয়াম স্টেট যদি ধরো, তাহলে সোডিয়ামের স্টেটের যে স্টেট অংশটা, অর্থাৎ যে অংশটা পানি বিকর্ষী বা অ্যালকাইল অংশ, সেটা কিন্তু অনেকগুলা অণু একত্রিত হয়ে সংযোজিত হয়ে হয়। তাহলে এই ধরনের সংযোজনটাকে তখন বলা হয়, এই ধরনের সংযোজনের ফলে যে কলয়েডের সৃষ্টি হয় সেটা হলো আমাদের সংযোজন কলয়েড। আরেকটা আছে আণবিক কলয়েড। হ্যাঁ, এই আণবিক কলয়েডে কিন্তু যে এখানে অণুটা যে বিস্তৃত দশার কণা যেটা, সে অণুটা নিজেই এত বড় যে ওটাই কলয়েড কণার একটাই মানে নিজেই কলয়েড কণার আকারে সমান হয়ে যায়। তাহলে এই ধরনের কলয়েড গুলাকে বলা হচ্ছে আণবিক কলয়েড। তাহলে আণবিক কলয়েডে কণাগুলা নিজেই এত বড় যে কলয়েড কণার আকার রূপে সে যে অণুগুলা থাকে, অর্থাৎ বিস্তৃত পদার্থের মধ্যে অণু নিজেই একটা কলয়েড কণার আকার রূপে অবস্থান করতে পারে। এই ধরনের কলয়েড গুলাকে বলা হচ্ছে তোমার আণবিক কলয়েড। যেমন এখানে উদাহরণ বলতে পারো তুমি সেলুলোজ, স্টার্চ, প্রোটিন এই ধরনের কলয়েডের মধ্যে পড়ে। তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই শেষ করি। তোমাদের
নেক্সট ক্লাস আমি পরবর্তীতে আবার নিব, তখন দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।